সেন্টার ফর ইসলামিক স্টেট এশিয়াকে ধন্যবাদ, আয়োজনকে ধন্যবাদ দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এখানে যারা আসেন কথা তাদের তুলনায় আমি খুবই নগণ্য, এবং দর্শক শ্রোতা যারা আসেন তারা হয়তো মনে করবেন তারা হয়তো ওই উমিদ থেকে আসছেন। দুজন অলরেডি আসেন, আরও দুজন হয়তো আসতেন, আলোচনা জমত। বিকজ এটা খুব একটা মানে আমি একাডেমিক প্রবন্ধটা পড়ছি, খুবই হাইলি একাডেমিক এবং খুবই মানে যেটাকে বলে যে টার্মিং টার্মস দিয়ে আলোচনা করার বিষয়। তো সেই হিসেবে আমি প্রথমে আমার সীমাবদ্ধতা বলি যে আমি কথা হয়েছে দুপুরের দিকে আমি অথরকে বলছি যে দর্শকরা যদি আশাহত হয় তাই কিন্তু আমি নিতে পারবো না। এটা দর্শক আপনার শ্রোতা যারা আছেন তারা অথরকে ধরতে পারেন, আমি এটার মধ্যে নাই। এটা প্রথম। আর আমার দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে যে বিষয়ে আলোচনা হচ্ছে এই বিষয়ে আমার ধারণা খুব কম, পড়াশোনা ধারণা আমার চিন্তার জায়গাটা খুব কম, সিরিয়াস একাডেমিক এনগেজমেন্ট আমার একদমই নাই এই বিষয়ে। তবে আলোচনার যে কিছু কিছু ছোটো ছোটো এলিমেন্ট, কিছু কনসেপচুয়াল জায়গা থেকে আমি একটু কিছু মন্তব্য করতে পারি। আর লেখকের যে প্রবন্ধ এটা আমি পড়ছি, মানে আমার দুইবার পড়া হয়েছে প্রবন্ধটা, যেহেতু আমি খুব অল্প সময় পাইছি পড়ার জন্য, এবং সেটা সমস্যা হয়েছে যে এ ধরনের আলোচনায় একটা সুবিধা যে এক্সপার্টিস না থাকলে একটু পড়াশোনা করে আসলে আলোচনা করতে সুবিধা হয়। তো আমার আবার সেই সুযোগটাও হয় না, ঠিক আছে। তবে যতটুকু করা যায় আর কি। তবে একটা আরেক দিক দিয়ে যেটা সুবিধা হয়েছে যে মানে স্টেজে দুজন প্রাণ আলোচক আছে, তো আমি আগে একটু অল্প স্বল্প বললাম বেশি যে কোনো ব্যাপার করবে, কারণ ওরা এই বিষয়ে ভালো যাবে। যেটা হচ্ছে যে আমি প্রথমত আলোচনার শুরুতে আমি বলবো যে বাংলা ভাষায় বা বাংলাদেশে আমাদের তো আসলে একাডেমিক পরিসরটা ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী না বা ওইভাবে গড়ে ওঠে নাই, যেটা সম্ভাবনা। কিন্তু লাস্ট কয়েক বছরে বা কয়েক মাস একটা লম্বা সময় যাবত আমরা একটা প্যারালাল পাবলিক একাডেমিক সিস্টেম, এক ধরনের সেমি একাডেমিক একটা স্পেয়ার আমরা সাক্ষী হইতেছি। বাংলা ভাষায় সিরিয়াস প্রবন্ধ আলোচনা হচ্ছে, প্রচুর সিরিয়াস প্রবন্ধ লেখা হচ্ছে ইনস্টিটিউশনাল নন ইনস্টিটিউশনাল জায়গা থেকে, এবং জনপরিসর শব্দটা এখানে আছে, জনপরিসর নিয়ে আলোচনা করছে এই প্রবন্ধে। জনপরিসর বলতে আমরা ইউজুয়ালি পত্র পত্রিকা, মিডিয়া বা বিভিন্ন ধরনের আর্টিকেল যে প্ল্যাটফর্মগুলো থাকে এগুলো বুঝি। তো সেই হিসেবে আমাদের জনপরিসর এখন বেশ শক্ত অবস্থায় আছে, যদিও অনেক ক্ষেত্রে অসাংগঠনিক, সেটা না, কিন্তু এটা একটা ফলপ্রসূ আছে আমি মনে করি। তো সেই হিসেবে আমি আসলে খুবই ধন্যবাদ জানাই মানে অথরকে, যে লেখককে, যেমন বাংলা ভাষায় এরকম একটা প্রবন্ধ রচনা করেছেন, এত কনসেপচুয়াল এঙ্গেজমেন্ট থিওরিটিক্যাল জায়গা থেকে অ্যাড করে। মোটা থেকে আমি 2 থেকে 3টা বিষয়ে যদি বলবো, এর বেশি বলার মানে ক্ষমতা সক্ষমতা আমার নাই। সেটা হচ্ছে যে প্রবন্ধটা পড়ার পর আমার যেটা মনে হয়েছে যে 2টা বিষয় এখানে সেন্ট্রাল। একটা হচ্ছে সভরেনিটি, মানে সভরেনিটি যে কনসেপ্ট সেইটার যে একটা ক্রাইসিস, সেই জায়গাটা লেখক অ্যাড্রেস করছে। গরু কুরবানির যে প্র্যাকটিসটা সেটাকে কেন্দ্র করে যে বাহাস, ওটার সাথে সভরেনিটি সম্পর্ক, এটা হচ্ছে একটা আমরা বলতে পারি যে এই পুরো থিসিসের একটা সেন্ট্রাল থিম। আর একটা থিম হচ্ছে টাইমটা, যে ওই সময় যে মানে সভরেনিটি ক্লেম করার যে টাইম, সেটার ক্ষেত্রে খেলাফত আন্দোলন একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল। আমরা জানি 1920, 19, 20, 21 এই সময়টাতে অটোমান সাম্রাজ্য ক্রাইসিসের মধ্যে পড়ে, খেলাফত আন্দোলন হয় না, তাকে অনেকে খেলাফত এনসি মানে নন কপারেশন মুভমেন্ট বলে। গান্ধী থেকে শুরু করে অনেক লিডাররা লিডিংয়ে ছিল, অনেক মুসলিম নেতারা এটার সাথে মানে অনেক মেজরিটি মুসলিমরা, ইন্ডিয়ান মুসলিম এটার সাথে সম্পর্কিত ছিল। তো এইটা একটা থিম। আর একটা থিম হচ্ছে এইটার সাথে গরু কুরবানির যে বিষয়টা, এইটা দুটা থিম মোটা থাকে আমার কাছে মনে হয়, যে দুটা ন্যাশনাল, এবং এইটাকে কেন্দ্র করে ইন্টারনাল যে মুসলমানদের ভিতরে যে ডিবেটটা, এইটা হচ্ছে 3 ফর্মেটে আমরা বুঝতে পারি আর কি পুরো প্রবন্ধটা। তবে এর পাশাপাশি বাংলাদেশে একটা অলরেডি একটা আলোচনা হচ্ছে যে স্বাধিকার আন্দোলন, জাতীয়তা নিয়ে আব্দুল কাদের এবং ইয়াকুব আলী সাহেবের যে বিতর্ক, এটাও অনেকটা, এটা গরু কুরবানি সম্পর্কিত না হলেও ওই সভরেনিটির কথা বলি, কিংবা একটা কমিউনিটি আকারে ইমার্জ করা, বা রাষ্ট্র যদি গঠিত হয় বা খেলাফত বলি, এই রিলেভেন্ট দিকেই আপনি বিতর্কটা, ওই আলোচনাটা এখানে অ্যাড করছেন। তো এই জায়গা থেকে আমার কাছে যে জিনিসটা মানে ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে যে আর লেখকের হচ্ছে হিস্ট্রিক্যাল যে জার্নি বা হিস্ট্রিক্যাল যে মেথোডোলজি, এটা সে ফয়সাল দেবজির কাছ থেকে আপনি মানে ফয়সাল দেবজির মেথোডোলজিটা ইউজ করেছেন এই অর্থে যে দেবজি যেটা দেখাইছে যে মাইনরিটি যে কনস্ট্রাকশন, মানে 20-এর দশকে বা একটা সময় যখন এই খেলাফত আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের সময় ইন্ডিয়ান মুসলিমদের যে একটা মাইনরিটি ফিলিং, এই ফিলিংয়ের যে হিস্ট্রিটা সেটা দেখানোর জন্য উনি ফয়সাল দেবজির আলোচনাটা আসলে আসে। আমার কাছে যেটা মনে হয় যে এখানে আসলে জনপরিসরে বাংলাদেশে এই বঙ্গে ওই সময় 1920-এর দশকে কোরবানি নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা এটা দেখা যায়। মানে
যেহেতু কোরবানিকে কেন্দ্র করে একটা ইন্ডিয়ান মুসলিমদের ইন্টার মুসলিম একটা বাহাস হচ্ছে। একদিকে রেজা খান বলতেছে যে জনপরিসরে সার্বভৌমত্ব, মানে আমি কোরবানি দেওয়ার ভিত্তিতে আমার সভরেনিটি ঠিক আছে, আমার রাষ্ট্র তো নাই, আমার তো ইম্পিরিয়াল যে সভরেনিটি বা এটা তুমি আগেই হারাইছি, মুঘলের পতন হয়ে গেছে, আর ওসমানী খেলাফত আমার রিপ্রেজেন্টেটিভ সভরেনিটি না। তো সেক্ষেত্রে আমার একমাত্র মুসলমান হিসেবে আমার গরু কোরবানির মধ্যে দিয়ে আমার সভরেনিটি ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড জমিয়তুল উলামার লোকজনরা বললো যে না, খেলাফত ইম্পর্টেন্ট, খেলাফত ধরে রাখতে হবে, কারণ খেলাফতই বরঞ্চ আমার সভরেনিটি, খেলাফত থাকলে আমি আছি, এটা নিয়ে একটা ইন্টারনাল বাস হচ্ছে, সেই বাসটাকে কেন্দ্র করে হচ্ছে লেখক আলোচনা থাকে। আমার কাছে মনে হয় যে ওই সময় পূর্ববঙ্গে, মানে যেহেতু বাংলাদেশ যেহেতু আলোচনার একটা বিষয়, এখানে পূর্ববঙ্গের অবস্থাটা কি, পূর্ববঙ্গে কোরবানি নিয়ে কোনো আলোচনা বা কোনো লেখালেখি হচ্ছে কিনা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি আগে যেটা বললাম যে আমার আসলে এই বিষয়ে একদমই দক্ষতা নাই, জ্ঞান নাই, তো কিছুটা গবেষণা করে আসতে বলে সুবিধা হইতো, আমি সেটা সুযোগ পাইনি। তবে কিছু জিনিস ইনসাইট আছে, যেমন খেলাফত আন্দোলনের সময় আপনার বাংলাতে এরকম কিছু লেখালেখি হয়েছে। আমি ওই সলিমুল্লাহ খানের একটা প্রবন্ধ রেফার করবো, 2014 সালে লিখছিল নজরুল ইসলাম তুর্কি বিপ্লব নিয়ে। ওখানে সলিমুল্লাহ খান একটা বিশাল আলোচনা করছিল নজরুলের সাথে তুর্কি, তার্কি রেভলিউশনের সাথে নজরুলের সম্পর্ক, নজরুল ইসলামের পলিটিক্যাল ফিলোসফি বা নজরুলের সমস্যা, নজরুলের বিষয়ে আব্দুল কাদের প্রবন্ধের আলোচনা কি কি ছিল বা অন্যান্য গুরুত্বপূর্ণ লোকজনদের কি মন্তব্য ছিল। তো সেখানে আলোচনার একটা পর্যায়ে ওই প্রিন্সিপাল ইব্রাহিম খান ছিলেন, যারা একটা আত্মজীবনী আছে বাতায়ন মানে, ওখান থেকে সলিমুল্লাহ খান কোরবানির বিষয়ে একটা লেখার রেফারেন্স দিয়েছিলেন। সে লেখার মধ্যে এক ভদ্রলোক তরিকুল সম্ভবত নাম, ছদ্ম নাম, বা ওটার হচ্ছে ওনার আসল নাম সম্ভবত তালিমউদ্দিন আনিসুজ্জামানের হচ্ছে রেফারেন্সের। তো উনি কিন্তু এক হিসেবে, আমি একটু কোট করি, মানে কোরবানিকে বর্বর যুগে চিহ্ন বলে একটি প্রবন্ধ লিখছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তরিকুল আলম নামে 1920 সালে, মানে এই সময়টাতে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ছাপা হয়েছিল সবুজপত্র পত্রিকায়, যেটা প্রমোদ চৌধুরী সম্পাদিত আমরা জানি। এবং উনি আসলে যেটা লিখছে, আমি আজ ঈদ নামে এক প্রবন্ধ ছিল, তো ওই প্রবন্ধে তরিকুল আলম যিনি উনি লিখতেছে যে আজ এই আনন্দ উৎসবে আনন্দের চেয়ে বিষাদের ভাগ মনের উপর চাপ দিচ্ছে বেশি করে, যেদিকে তাকাচ্ছে সেদিকে কেবল নিষ্ঠুরতার অভিনয়, অতীত এবং বর্তমানের ইতিহাস চোখের সামনে অগণিত, জীবনের রক্তে ভিজে লাল হয়ে দেখা দিচ্ছে। এই লাল রং আকাশে বাতাসে চারদিকে ছড়িয়ে রয়েছে, যেন সমস্ত প্রকৃতি তার রক্ত নেত্রের ক্রুদ্ধ দৃষ্টিতে পৃথিবীকে বিস্মিত করে চলেছে, প্রাণ একেবারে হাঁপিয়ে ওঠে। তো এইটা আব্দুল কাদের তুলে দিচ্ছে তরিকুল আলমের একটা মানে লেখা থেকে, সলিমুল্লাহ খান রেফার করছে। তো তরিকুল আলমটা আসলে কে? তরিকুল আলম আসলে মানে এটা আমরা জানি যে উনি একজন রংপুরের একজন, মানে উনি এক ধরনের মৌলবী ছিলেন, আবার ডেপুটি ম্যাজিস্ট্রেটও, এবং ওনার বাবা একজন তাফসীরবিদ ছিলেন, এটা আনিসুজ্জামানের থ্রুতে জানা যায়। তার মানে তরিকুল আলম কিন্তু একটা আলেম, মানে একটা আলেম ক্যাটাগরি বা উলামা ক্যাটাগরি না, এটা ক্যানোনিক্যাল বা রিলিজিয়াস ফ্যামিলি থেকে সে আসছিল, এবং তারও ওই সময়কার যে রিলিজিয়াস ক্যানোনিক্যাল যে বাহাসটা, ওটা বলতে তার একটা সম্পর্ক ছিল। সে কারণে সে কোরবানি নিয়ে তার একটা প্রবন্ধ আছে। আমি বাতায়ন কালেক্ট করতে পারিনি, প্রবন্ধটা কালেক্ট করতে পারি, সময় অল্প ছিল, মেলা ভালো আলোচনা করতে পারতো। তবে নজরুল কিন্তু একটা রিয়াকশন দিচ্ছে, নজরুল একটা কবিতা লিখছে কোরবানি নামে, আর ঠিক পরের মাসে মুসলিম ভারতে। এবং এখানে নজরুল তো তার মানে একই সাথে তার ওই যে কবিতার মধ্যে এটা আমরা সবাই জানি যে তার যে, আমি নজরুলের জাস্ট ওই দুটো লাইন কোট করবো। ও আচ্ছা, রংপুরের যে বিখ্যাত উকিল পবিত্র কুরআন শরীফের বাংলানুবাদ তাসলিমউদ্দিন আহমেদ সাহেবের পুত্র ছিল তরিকুল আলম। তার মানে ওনার একটা আলেম সমাজ থেকে সে আসছিল, মুসলিম ফ্যামিলি থেকে, রিলিজিয়াস ফ্যামিলি থেকে। এবং একই সাথে অবশ্যই ওই সময়কার ইন্ডিয়ান মুসলিমদের সাথে বাঙালি মুসলমান যে আলেম সমাজ, তাদের সাথে যে সম্পর্ক, কোনো না কোনো সম্পর্ক ক্যাটাগরিতে সে নিজেও পড়তো, তার একটা আলাপ ছিল। তো মানে নজরুল সেটার একটা রিয়াকশন দিয়েছিল তার কোরবানি নামে একটা কবিতা। নজরুল তো সময় কিছু কবিতা লিখছিল, কোরবানি, মহরম, এই ধরনের কিছু কবিতা সে লিখছে। তো নজরুলের কবিতার মধ্যে সে তার বিখ্যাত লাইন যে ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। তো সত্যাগ্রহ শব্দটা আমরা গান্ধী, মানে গান্ধী বলতে আমরা গান্ধী ইউজ করতে শব্দটা, সত্যের প্রতি আগ্রহ, সেটাই হচ্ছে আসল ধর্মনিষ্ঠতা বা জায়গা। তো এইটা যেটা বোঝা যেতে পারে যে তালিমউদ্দিন সাহেবের যে লেখা প্রবন্ধ, সে একজন রিলিজিয়াস ফ্যামিলি থেকে আসে, তার হচ্ছে ক্যানোনিক্যাল তার একটা পজিশন আছে, তার বাবা বঙ্গানুবাদ করছে কোরআন শরীফ, সে একটা প্রবন্ধ লিখতেছে, সেই প্রবন্ধে সে বলতেছে যে কোরবানিটা নিষ্ঠুরতার প্রতীক, ঠিক আছে। এবং একই সাথে নজরুল এবারে রিয়াকশন দিচ্ছে কবিতার মধ্যে দিয়ে যে না, কোরবানি হত্যা না, এটা সত্যাগ্রহ, মানে স্যাক্রিফাইস। এখন আমার কথা হইতেছে যে ইন্ডিয়ান মুসলিমরা যে ডিবেটটা করতে হবে, যেটা এই প্রবন্ধের একটা মেইন অবলম্বন,
জমিয়তুল উলামার সাথে রেজা খান বেহলুবির যে ডিবেটটা হচ্ছে, আমরা সেটার সাথে এই ডিবেটটা এইটার যে আলাপটা যুক্ত করতে পারি কিনা, বা এই ধরনের আরো কিছু বাংলায় তখন হচ্ছে কিনা সেটা যুক্ত করতে পারি কিনা। এখন নজরুলের ইন্টারেস্টিং আমি কেন জানলাম, 1920 সালে আমরা জানি যে নজরুল বিশ্বে আব্দুল কাদেরের লেখা, কাজী আব্দুল লতিফ এবং আব্দুল কাদের দুজনেরই আলাপ আছে, আরো অনেকের আলাপ আছে। তো সলিমুল্লাহ কাদের এই প্রবন্ধটা আমি একটা আলোচনা পাইছি যে উনি বলতেছে আব্দুল ওয়াদুদ একজন বলতেছে যে উনি খেলাফতপন্থী, আরেকজন বলতেছে নজরুল খেলাফতপন্থী অর্থ না, সে অ্যাকচুয়ালি কামালপন্থী ছিল। তো আমরা মুরাফে জানি যে নজরুল কামাল পাশাকে নিয়ে কবিতা লিখছে এবং সেই কামালপন্থী ছিল, এবং নজরুলের ইন্সপাইরেশনের জায়গায় রুশ রেভলিউশন, একই সাথে তার তার্কিশ যে একটা বিপ্লব হচ্ছে সেটাকে সে বিপ্লব বলছে, যে গ্রিকদের হঠাৎ কামাল হচ্ছে তুরস্ক প্রজাতন্ত্র গঠন করছে, এই জিনিসটা নজরুল খুব ইন্সপায়ার করছে। এখন নজরুলের কবিতার মধ্যে সে যখন বলতেছে যে কোরবানির কবিতাটা, আমি যেহেতু ওই তালেমউদ্দিন সাহেবের বিরুদ্ধে মানে এগেনস্টে অন্য কোনো প্রবন্ধ কেউ লিখছে কিনা, পাঁচটা প্রবন্ধ আকারে করছে কিনা আমি জানি না, তার সুযোগটা আমার হয়নি। নজরুলের কবিতাটা একমাত্র অবলম্বন ওই আলাপে যদি তুমি চিন্তা করতে চাই, কারণ নজরুল তার রিয়াকশনে কবিতা লিখছে পরের মাসে। তো নজরুলের কবিতা মতো নজরুল অনেক ধরনের মেটাফোর ইউজ করতেছে, সে রুমি টুপির কথা বলতেছে এবং সে বলতেছে যে তার্কিশরা যে যুদ্ধ করতেছে, মানে তার্কিশরা তো রোমবাসী, এই অর্থে যে তুরস্কের আগের নাম ছিল রোম, মানে পূর্ব রোম, তাহলে রুমিরা যুদ্ধ করতেছে কাদের সাথে, গ্রিকদের সাথে, পুরনো যুদ্ধ। নজরুল তো মেটাফরিক্যাল ছিল, তো এই যে যুদ্ধ করতেছে একটা স্যাক্রিফাইস। এবং নজরুলের এক ধরনের সভেরেনিটি ধারণা হয়তো থাকতে পারে, নজরুল সভেরেনিটি কোনো ওপেনলি লেখে না, বা তার এক ধরনের সভেরেন বাসনা ছিল। কারণ আমরা জানি যে বিপ্লবের যে প্যারাডাইম মানে এক ধরনের বাসনা, প্যারাডাইম এর সাথে একটা পাঠাতন একটা মডেল, যে এই মডেল এই একটা কনটেক্সট, একই সাথে প্যারাডাইম মানে বাসনা বোঝায়। আমি যদি বিপ্লব করতে চাই, আমাদের দেশে বিপ্লব নিয়ে আলোচনা করার পরে ফরাসি বিপ্লবের অটোমেটিক চলে আসে, ঠিক আছে। তো নজরুলের ওই সময় বিপ্লবের বাসনার মধ্যে একটা বড় অংশ কিন্তু রাশিয়ান রেভলিউশন, 1918 রাশিয়ান রেভলিউশন হয়েছে। নজরুল বা অন্যান্য যারা রেভলিউশনারি চিন্তা করতেছে তাদের মধ্যে অনেকের ওই বাসনাটা ছিল রাশিয়ান রেভলিউশন স্টাইলে একটা রেভলিউশনের, মানে অবশ্যই অ্যান্টি কলোনিয়াল স্টাইল করতে হবে, কিন্তু অ্যান্টি কলোনিয়াল স্টাইল করার জন্য আমাদের রাশিয়ান রেভলিউশনের মতো করে করতে পারি, চাই সব ভেঙে ভেঙে ফেলবো, ওয়ার্কিং ক্লাসকে আমরা আগে নিয়ে আসবো, এবং সেই জন্য আমার মার্ক্সবাদী না হলেও বা ওই অর্থে নজরুল তো নিজেকে বলে না মার্ক্সবাদী। তো আমার কাছে যেটা মনে হয় যে নজরুলের সভেরেনিটি আলোচনার ক্ষেত্রে নজরুলের আমার এই পজিশনগুলো আমরা মানে দেখতে পারি এই জায়গাটা, যে সে কোরবানিকে বলতেছে যে একটা স্যাক্রিফাইস, কোরবানি মানে পশু হত্যাটা এক ধরনের সত্যগ্রহের স্যাক্রিফাইস, সত্যগ্রহ সে গান্ধীর থেকে নিছে, কারণ সে গান্ধীর সাথে অ্যাকোয়েটেড ছিল। কিন্তু গান্ধীর সাথে একবারে থাকলো সেই যে জমিয়তুল উলামার লোকজন সার্ভ করছে বিষয়টা এমন না, কারণ মৌলানা আজাদরা তো কোরবানির মানে বিরোধিতা বলতে কিছু কোরবানি করবো না, পশু হত্যা করবো না। নজরুল কি পশু হত্যা মানে কোরবানির হত্যার বিরুদ্ধে? কিন্তু না, সে মানুষের বিরুদ্ধে কবিতা লিখছে যারা কোরবানি করা অবশ্যই করতে হবে, কিন্তু এই যে করতে হবে এটাকে সে ক্যানোনিক্যাল মানে ইসলামিক ল দিয়ে জাস্টিফাই করতে হবে, বরঞ্চ ইসলামের যে ডিসকার্সিভ ট্র্যাডিশন ইব্রাহিম আলাইহিস সালামের যে স্যাক্রিফাইস, ওইখান থেকে যেটা নিয়ে এসে বলতে যে এটা একটা স্যাক্রিফাইস। এবং আমরা জানি যে আধুনিক রাষ্ট্র, সেটা সেকুলার রিপাবলিকান বা যে ধরনের রাষ্ট্রগুলো দেখেন, রাষ্ট্রের যে সভরেনিটি, এই সভরেনিটি বা পলিটিক্যাল থিওলজির একটা বড় অংশ হচ্ছে ল্যামেন্টেশন, একই সাথে স্যাক্রিফাইস। সো আমাদের জুলিয়া বলতাম নিয়ে আমাদের যে কয়েকটা প্রবন্ধ আমরা লিখছি বা প্রবন্ধ দেখছি বা বিভিন্ন আলাপ আলোচনা আমরা প্রায় দেখি, পলিটিক্যাল রেটরিক্যালি দেখি যে স্যাক্রিফাইস 1400 শহীদের কথা আসে, 71 যেমন মুক্তিযুদ্ধের শহীদের ট্যাগের কথা আসে। তো স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এক ধরনের ওইটার মধ্যে এক ধরনের সভরেনিটি একটা বাসনা তৈরি হয়। তো নজরুলের আমার কাছে মনে হয় তার যে কোরবানির ধারণা, কোরবানির কবিতাটা সে মানে শুধুমাত্র মানে রিয়াকশন সে লিখছে, কিন্তু সে তার একটা সভরেন আলোচনা তারও ছিল, যেহেতু কোরবানিকে কেন্দ্র করে ইন্ডিয়ান মুসলিমরা সভরেন বিতর্ক করতেছে। আমার কাছে মনে হয় বাংলাদেশে মানে ওই সময় বাংলা মানে এই বঙ্গে নজরুলের কবিতাটা ইম্পর্টেন্ট, বা অন্য কোনো ডিসকাশন আছে কিনা এই রিলেটেড, যেটা এক ধরনের নতুন সভরেনের চিন্তা করতে পারতো ওই সময়। নজরুলের সভরেনিটি ওই অর্থে মানে রেজা খান বেহলভি গরু কোরবানি কেন্দ্র করে যে সভরেনের রেফারেন্স দিতেছে ইসলামের ভিতর থেকে, আজাদরা যে রেফারেন্স দিতেছে বা আব্দুল বারিরা যে দিতেছে, নজরুল ওই অর্থ তো আবার ওই ইসলামের ক্যানোনিক্যাল রেফারেন্স দিতেছে কোরআন দিতেছে, কিন্তু নজরুলের রেফারেন্স হচ্ছে যে অন ইসলামিক বিষয়টা এমন না, স্যাক্রিফাইসের আলো তার আছে। তো এই আলোচনা আমার কাছে মনে হয় ট্রায়াঙ্গুলেট করলে আরো সুবিধা হয় এক্ষেত্রে। তো ওই ওটা আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে বা মানে পুরো বাংলা বা ওই সময় বাংলা জনপরিসরের যে আলোচনাগুলো সেগুলো আনা যেতে পারে, যে কোরবানি নিয়ে কোনো আলাদা কোরবানি বা এটা কেন্দ্র করে আলাদা ধরনের কোনো লেখা রচনা আছে, এটা হচ্ছে আমার একটা প্রাইমারি মন্তব্য। আর আরেকটা এক দুইটা মন্তব্যের মধ্যে আমি যেটা মনে করি যে ইম্পিরিয়াল সভরেনিটি মানে যেটাকে যে রেজা খান বেহলভি যে আলোচনাটা যেটাকে বলা হইতেছে যে ইম্পিরিয়াল পলিটিক্যাল থিওলজি, ওই ভদ্রমহিলা যিনি ওনার নাম উনি যেটা বলতেছেন যেটা পলিটিক্যাল ইম্পিরিয়াল পলিটিক্যাল থিওলজি,
এখন আমাদের দেশে আমরা ওই 19 সেঞ্চুরিতে শেষের দিকে বলি, সরি 18 সেঞ্চুরির শুরুর দিকে বা 19 সেঞ্চুরির মাঝখানে অনেক ধরনের ডিসকাশন হয়েছে, ব্রিটিশদের এগেইনস্ট আন্দোলন হয়েছে। তো ইম্পেরিয়াল সভারেনিটিতে একটা জিনিস আছে, এটার অনেক ধরনের কন্ট্রা সভারেনিটিও আছে। যেমন আপনার শাহ আলী দেহলভির আলোচনা আমরা জানি, সে প্রচুর পরিমাণে যে ব্রিটিশ বিরোধী চিন্তা ভাবনা অবলম্বন করতো, ঠিক আছে। এটা কিন্তু বাংলার পরিসর গঠন করছে। বাংলাতে যে রেজিস্টার, বাংলাদেশের যে রেজিস্টার, আমাদের প্রতিষ্ঠানের বিদ্রোহ দেখি বা বিভিন্ন ধরনের আন্দোলন দেখি বা ফরাজি মুভমেন্ট দেখি, যেমন ফরাজি মুভমেন্টে তো শুক্রবার নামাজ পড়া, ফতোয়া দিয়েছে শুক্রবার নামাজ পড়া যাবে না। শুক্রবার নামাজ পড়া যাবে না, এটা হচ্ছে একটা সভরেন পাওয়ার, যে আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই, রাজ্য ক্ষমতায় আমরা নাই, কিন্তু পাবলিক ক্ষমতায় আছে। পাবলিক ক্ষমতার মূল অবলম্বন হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম অনুযায়ী আমরা বলবো শুক্রবার নামাজ পড়বো না, এটা ফতোয়া দিতেছে। নামাজ শুক্রবার পড়া যাবে না, এটা কি, এটা মানে শুক্রবার নামাজ পড়া উচিত, কিন্তু ওই পার্টিকুলার অ্যাসপেক্ট সে বলেছে না শুক্রবার নামাজ পড়বো না, কারণ এই নামাজ পড়া পড়বো না, এটা ব্রিটিশদের এগেইনস্ট বিদ্রোহ, এক ধরনের রেবেলের সিম্বল, অর্থাৎ এক ধরনের কন্ট্রা সভরেন ডিজায়ার। তো এই ধরনের অনেক কন্ট্রা সভরেন ডিজায়ার কিন্তু 19 সেঞ্চুরিতে গড়ে উঠছে। এটা নিয়ে তামিল জামি ভাই আলোচনা করছে এর আগে, আমি হয়তো এখানে কিছুটা আলাপ করবে, টাচ করবে, কিন্তু সভরেনিটি নিয়ে আলোচনা হচ্ছে। কলোনিয়াল আমলে সভরেনিটির বাসনা কিংবা সভরেন ডিসকাশন বলে কেমন ছিল, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং আমাদের গবেষণা হচ্ছে আমার কাছে মনে হয়, এবং সেটা পাবো আমরা জনপরিসরে। রেজা খান বেগমের মজাটা এখানেই যে উনি পাবলিক পরিসরে যে সভরেনিটি ধারণা এটাকে ধরছেন, সভরেনিটি যে রিজার্ভেশন, অর্থাৎ আমি জানি যে আমার আর কিছু নাই, তাহলে আমার এখন যা আছে এটা অন্তত আমার নিজের ঘরে ঢুকাইও আমি অন্তত করি, তুমি এটা আবার করতে দিবা, এই টাইপের একটা জিনিস রেজা খানের যে আলোচনাটা ছিল। এবং একই সাথে এটা রেফারেন্স হচ্ছে কেন, মানে ইসলামিক কেন, ঠিক আছে। এবং সে তো খেলাফত, ওসমানী খেলাফতের সে মানে যে খেলাফত এসব নাই, এগুলো কোনো খেলাফত করে না। আমাদের সভরেনিটি ছিল মুঘলরা, সেটা শেষ, এখন আর আমাদের কিছু। তো এই যে বিভিন্ন ধরনের কন্ট্রা সভরেন ডিসকাশন বা পলিটিক্যাল ডিসকাশনগুলো, এগুলো আমার কাছে মনে হয় যে আরো বড় পরিসরে রিলেশন করে আলোচনা করলে আমার কাছে মনে হয় সুবিধা হয়। এটাই আমার, এর বেশি খুব বেশি বলার কিছু নাই, কারণ আমি আসছি অ্যাকচুয়ালি, আমি এই আজম স্যার বা জামি ভাইরা যে জায়গায় সেমিনারে আমি যাই, যে আমি শুনি এই প্রথম সম্ভবত ওনাদের সাথে আমার মানে ওনাদের কোনো একটা সেমিনারে আমি বলতে দিতেছি, কিন্তু সবসময় আমি জামি ভাই সেমিনারে থাকি অলওয়েজ, আজম স্যারের সেমিনারেও যাই, কারণ আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং কিছু। তো আমি শেষ এখানে, আমি এখন আপনাদের কাতারে আসতেছি, শোনার জন্য। থ্যাংক ইউ।